তোমাদেরকে আবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা পরিমেয় সংখ্যা নিয়ে আলোচনা করব, যা ক্লাস 8-এর প্রথম অধ্যায়ে রয়েছে। তো পরিমেয় সংখ্যা কি আমরা সবাই নিশ্চয়ই জানি, বা এর আগে আমি একটি সংখ্যা রেখা এঁকে নেই। একদম সিম্পল সংখ্যা রেখা আঁকছি আমি। মধ্যেখানে 0, ডান দিকে 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে চলতে থাকে এবং এভাবে চলতে থাকে। এখানে আমরা 0 থেকে লিখেছি, কিন্তু এই যে 1 থেকে আমরা কিন্তু সবসময় গোনা শুরু করি। 1 থেকে যদি গোনা শুরু করি তাহলে কতটুকু গোনা যেতে পারে? গোনা যেতে পারে অসীম সংখ্যক, তার কোনো শেষ সীমানা নেই। তো 1 থেকে আমরা যখন গণনা আরম্ভ করি, তখন যে সংখ্যাগুলো পাওয়া গেল 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে আমরা অসীম সংখ্যক গুনতে থাকবো। তো এই সংখ্যাগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে। আর স্বাভাবিক সংখ্যার সঙ্গে যখন শূন্যটাকেও আমরা জুড়ে দেব, তখন তাদের একে বলে কি? পূর্ণ সংখ্যা। একে বলে পূর্ণ সংখ্যা। পরিমেয় সংখ্যা জানার আগে আমাদের এগুলো জানাটা প্রয়োজন, না হলে পরিমেয় সংখ্যা কি বুঝতেও একটু অসুবিধা হতে পারে। আচ্ছা, পূর্ণ সংখ্যা। তো 1 থেকে যখন আমরা গণনা করা আরম্ভ করব, তখন বলবো স্বাভাবিক সংখ্যা। আর যখন 0 থেকে গণনা শুরু করে 0, 1, 2, 3, 4 করে গুনে যাব, তখন তাদের বলবো পূর্ণ সংখ্যা। ঠিক আছে। এবারে দেখো, ডান দিকে যে সংখ্যাগুলো চলে গেল, এগুলোর আগে কোনো চিহ্ন লাগানো আছে কি? নেই। কোনো চিহ্ন যেহেতু লাগানো নেই, এগুলো আগে, অর্থাৎ বাম দিকে প্লাস রয়েছে, বা ধনাত্মক সংখ্যা বলি আমরা এগুলো পজিটিভ ধনাত্মক সংখ্যা আমরা বলি। আর 0-র বাম দিকে যেগুলো থাকবে, এগুলো 1, -1, -2, -3, -4 এভাবে চলতে থাকবে। তো বাম দিকে এদিকে চলতে থাকবে। তো পূর্ণ সংখ্যার সঙ্গে যখন এই নেগেটিভ সংখ্যাগুলো, অর্থাৎ ঋণাত্মক সংখ্যাগুলো যখন জুড়ে গেল, তখন আমরা তাদের একসঙ্গে বলবো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কি বলি? এগুলোকে অখণ্ড সংখ্যা। এগুলো কিন্তু তোমরা ক্লাস 7-এ পেয়ে এসেছো, মনে আছে কি না? আর একটু রিফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে। অখণ্ড সংখ্যা পেলাম কি? স্বাভাবিক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে, অর্থাৎ প্রত্যেকটি ধনাত্মক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক সংখ্যা নিয়ে গঠিত হয় কি? অখণ্ড সংখ্যা। এবার আসা যাক পরিমেয় সংখ্যায়। পরিমেয় সংখ্যা কাকে আমরা বলতে পারি? যে সংখ্যাগুলোকে পি ডিভাইডেড কিউ আকারে লেখা যায়। পি ডিভাইডেড কিউ আকারে লেখা যায়, এবং যেখানে কিউ নট ইকুয়াল টু 0, কিউ এর মান কখনো, এই কিউ এর মান কখনো 0 হবে না। ঠিক আছে। কিউ এর মান কখনো 0 হবে না। তো সেই দৃষ্টিভঙ্গিতে আমি যদি নিচে 1ও ধরে নিই, তাহলে কোনো অসুবিধা নেই। উপরে 2 থাকুক, 3 থাকুক, 4 থাকুক, 5 থাকুক, কোনো অসুবিধা নেই। তো এই যে সংখ্যাগুলো দেখছো, প্রত্যেকটি কিন্তু একটি পরিমেয় সংখ্যা। কারণ প্রত্যেকটির নিচে আমরা 1 লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। মনে করো এখানে 1 আছে, উপরে এখানে 1 আছে, একটি স্বাভাবিক সংখ্যা। এর নিচে যদি আমরা 1 বসিয়ে দিই, তাহলে 1-এর কোনো মান পরিবর্তন হবে কি? না, হবে না। কারণ 1 দিয়ে 1-কে ভাগ করলে 1ই পাওয়া যায়। সেম 2 আছে, 2-এর নিচে যদি আমরা 1 বসিয়ে দিই, তাহলে 1 দিয়ে 2-কে ভাগ করলে আমরা 2ই পাবো। যেমন -3 আছে, -3, তার নিচে যদি 1 বসিয়ে দিই, -3 1-এর মধ্যে কতটা আছে? -3টাই আছে। তো প্রত্যেকটি অখণ্ড সংখ্যা এক একটি পরিমেয় সংখ্যা। প্রত্যেকটি অখণ্ড সংখ্যা কি? এক একটি পরিমেয় সংখ্যা। আচ্ছা, পরিমেয় সংখ্যার ক্ষেত্রে আরও একটি বিষয় জানতে হবে, যে
দুটি অখণ্ড সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য পরিমেয় সংখ্যা রয়েছে। দুটি অখণ্ড সংখ্যার মধ্যে, যেমন 0 এবং 1-এর মধ্যে আমরা যদি ধরি তাহলে হাফ, অর্ধেকটা, হাফ একটি পরিমেয় সংখ্যা। কারণ কি, আচ্ছা, এর আরও একটু জিনিস বুঝতে হবে এখানে পরিমেয় সংখ্যা পেতে হলে। পরিমেয় সংখ্যার ক্ষেত্রে যখন ভাগ প্রক্রিয়া, যখন এটা কি পেলাম 2/1, অর্থাৎ 2 দ্বারা 1কে আমরা ভাগ করব, বা এখানে 1/-3, অর্থাৎ 1 দিয়ে -3কে ভাগ করা হয়েছে। তো ভাগ করলে কি হবে পরিমেয় সংখ্যার ক্ষেত্রে, যে ভাগ করলে ভাগ প্রক্রিয়া হয়তো শেষ হয়ে যাবে, না হয় পৌনঃপুনিক অর্থাৎ রিপিটেশন নাম্বার আসতে থাকবে, তখনই সে পরিমেয় সংখ্যা হবে। কিন্তু যদি ভাগ প্রক্রিয়া কখনো শেষ না হয় এবং রিপিটেডের সংখ্যা অর্থাৎ পৌনঃপুনিকও না হয়, তবে সেটি পরিমেয় সংখ্যা হবে না, সেটি হবে গিয়ে অপরিমেয় সংখ্যা। তো যেমন এখানে 2/1 লিখেছি, আমরা এখানে কি করতে হবে, 2 দিয়ে 1কে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি আমরা 1কে ভাগ করি তাহলে কি হবে, 2 দিয়ে তো 1কে ভাগ করা যাবে না, তো এখানে কি বসাতে হবে, একটি শূন্য বসাতে হবে। শূন্য বসানোর সঙ্গে সঙ্গে এখানে কি একটি দশমিক এসে যাবে। তো এখানে শূন্য বসানোর পর কি হলো, 10 হয়ে গেল। তো 5 দুগুণী 10, 10 থেকে 10 গেলে 0, অর্থাৎ ভাগ প্রক্রিয়া এখানে কি শেষ হয়ে গেছে। কিন্তু একটি পরিমেয় সংখ্যা, মনে করো 3/1, 3/1, এখানে কি করতে হবে, 3 দ্বারা 1কে ভাগ করতে হবে, ঠিক আছে। তো একটি শূন্য বসানোর সঙ্গে সঙ্গে এখানে দশমিক এসে গেল, কত পেলাম এখানে 10। 10-এর মধ্যে 3 কবার আছে, 3 বার, 3 3 9, 10 থেকে 9 গেলে কি থাকলো 1, আবার একটি শূন্য বসালাম, হয়ে গেল 10। 10-এর মধ্যে 3 কবার আছে, 3 বার, 3 3 9, এভাবে কি আবার 10 থেকে 9 বিয়োগ করলে 1, বারবার 1 আসবে এবং বারবার 3 দিয়ে ভাগ করা যাবে। তো এটাতে কি হচ্ছে, 3 সংখ্যাটি বারবার বারবার আসতে থাকে, অর্থাৎ আমরা এখানে ভাগফলে কি লিখতে পারি, যে ভাগফলে কি হবে, যে 3.3 পৌনঃপুনিক। পৌনঃপুনিক অর্থাৎ উপরে একটি দশমিক বা একটি টান এভাবে দিলে কি বোঝা যায়, পৌনঃপুনিক। এই সংখ্যাটি বারবার রিপিট হচ্ছে, বা কখনো হয়তো 4-5টি নম্বরও রিপিট হতে পারে। কিন্তু যখন রিপিট হয় না এবং ভাগ প্রক্রিয়া শেষও হয় না, সেই সংখ্যাগুলো হচ্ছে গিয়ে অপরিমেয় সংখ্যা। তো এর জন্য আমি আগে বলছিলাম যে দুটি স্বাভাবিক সংখ্যার মধ্যে বা দুটি অখণ্ড সংখ্যার মধ্যে অসংখ্য পরিমেয় সংখ্যা থাকে এবং অপরিমেয় সংখ্যাও থাকে, শুধু পরিমেয় নয়, অপরিমেয় সংখ্যা থাকে। আচ্ছা, যাই হোক, তাহলে পরিমেয় সংখ্যা কি মোটামুটি আমরা বুঝতে পেরেছি। এবার পরিমেয় সংখ্যার আমরা আরো কিছু জিনিস দেখে নেব। তো এবার আমরা পরিমেয় সংখ্যার কয়েকটি বিধি সম্পর্কে আলোচনা করে নেব। এগুলো জানা থাকলে তোমাদের যে অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো করতে সুবিধা হবে। যেমন প্রথমত আমরা জানি একটি আবদ্ধতা বিধি আছে। আবদ্ধতা বিধি আমরা যোগের ক্ষেত্রে যদি দেখি তাহলে কি হয় দেখো, আমরা কি জানি, যেমন একটি সংখ্যা ধরে আমি 2 যোগ 3, তো কি পাবো আমরা, 5 পাবো। তো 5 সংখ্যাটি যেভাবে 2 একটি পরিমেয় সংখ্যা, 3 একটি পরিমেয় সংখ্যা, তাহলে 5টি কি হচ্ছে, একটি পরিমেয় সংখ্যাই পাচ্ছি। 5টি কি একটি পরিমেয় সংখ্যা পাচ্ছি। যেমন আমরা হাফ প্লাস হাফ যদি নেই তাহলে কি হবে, 2 কমন চলে যাবে এবং উপরে 1 + 1, তো ইকুয়াল টু কি 2/2, আর 2 দিয়ে 2কে ভাগ করলে 1ই হয়ে যাবে এবং 1 একটি পরিমেয় সংখ্যা। তো এখানে কি দেখছি, যে যোগ যদি আমরা করি, দুটি পরিমেয় সংখ্যাকে যোগ করি তাহলে কি হচ্ছে, আর একটি পরিমেয় সংখ্যাই পাওয়া যাচ্ছে। তো যেহেতু দুটি পরিমেয় সংখ্যাকে যোগ করলে আর একটি পরিমেয় সংখ্যাই পাওয়া যায়, অতএব আমরা বলতে পারি যে পরিমেয় সংখ্যার
যুগ সাপেক্ষে আবদ্ধ। পরিমেয় সংখ্যা কি সাপেক্ষে আবদ্ধ? যুগ সাপেক্ষে আবদ্ধ। বা আমরা এরকম বলতে পারি যে পরিমেয় সংখ্যা যুগ সাপেক্ষে আবদ্ধতা বিধি মেনে চলে, এভাবে বলতে পারি। এবার আমরা বিয়োগের ক্ষেত্রে দেখে নেই। যেমন 3 - 2 = কি? 1। তো কি পেলাম এখানে? দেখো 3 একটি পরিমেয় সংখ্যা এবং 2 একটি পরিমেয় সংখ্যা। একটি পরিমেয় সংখ্যা থেকে আরো একটি পরিমেয় সংখ্যা বিয়োগ করার পর কি পেলাম? আরো একটি পরিমেয় সংখ্যাই পেলাম। 1ও একটি পরিমেয় সংখ্যা। কারণ যতগুলো অখণ্ড সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাই এক একটি পরিমেয় সংখ্যা। যেমন আবার এভাবে ভগ্নাংশের দিকে দেখি, হাফ মাইনাস হাফ যদি করি তাহলে কি হাফ থেকে হাফ চলে গেলে কি 0 আসে, এবং 0 একটি পরিমেয় সংখ্যা। কারণ 0-র নিচে যদি 1 বসাই, 1 0-র মধ্যে কবার আছে? 0 বার আছে। বা 0-র নিচে যদি 2ও থাকে তাহলে 2 0-র মধ্যে কটা আছে? 0টা আছে, একটাও নেই। তো আমরা এবার বলতে পারি যে বিয়োগ সাপেক্ষে পরিমেয় সংখ্যা বিয়োগ সাপেক্ষে আবদ্ধ। পরিমেয় সংখ্যা বিয়োগ সাপেক্ষে আবদ্ধতা বিধি মেনে চলে। আবদ্ধতা বিধি মেনে চলে, মেনে চলে বা আবদ্ধ লিখলেই হয়ে যাবে। তারপরে আমরা গুণের ক্ষেত্রে দেখি। মনে করো 3 একটি পরিমেয় সংখ্যা এবং 2 একটি পরিমেয় সংখ্যা, তাহলে 3 দুগুণে কি হবে? পূরণ করলে 6 আসে, এবং 6 একটি পরিমেয় সংখ্যা। সেম মনে করো হাফ ইন্টু হাফ, তো এদিকে তো কি হবে? 2 দুগুণে 4 এবং 1 একে 1, তো 4/1ও একটি পরিমেয় সংখ্যা। তো আমরা কি বলবো? যে গুণ সাপেক্ষেও আবদ্ধ, সাপেক্ষে আবদ্ধ। তারপর আমরা ভাগের ক্ষেত্রে দেখে নিই, ভাগের ক্ষেত্রে আবদ্ধ হয় কিনা। মনে করো 6 আছে, 6কে আমরা যদি 6 একটি পরিমেয় সংখ্যা, 6কে আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 2 আসবে, কারণ 3 6-এর মধ্যে 2 বার। ঠিক আছে? তো 6 একটি পরিমেয় সংখ্যা, 3 একটি পরিমেয় সংখ্যা, 2ও একটি পরিমেয় সংখ্যা। তো পেলাম আমরা, উত্তরে পেলাম পরিমেয় সংখ্যা। তো ভাগ সাপেক্ষে আবদ্ধ। বা মনে করো হাফ ভাগ হাফ যদি করি তাহলে কি হবে? হাফ ইন্টু 2 = 2 একে 2, 2 একে 2, নিচে 2, আর 2 2-এর মধ্যে 1 বার। অর্থাৎ হাফের মধ্যে কবার আছে? 1 বার আছে। তো 1 একটি কি পরিমেয় সংখ্যা। তো আমরা বলতে পারি যে ভাগের ক্ষেত্রেও কি আবদ্ধতা মেনে চলে, আবদ্ধতা বিধি মেনে চলে। ঠিক আছে? কিন্তু ভাগের ক্ষেত্রে একটি জিনিস আসবে না। ভাগের ক্ষেত্রে যেমন মনে করো 6 আছে, 6কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে হবে কি? 6কে 0 দিয়ে ভাগ করা যাবে? তা সম্ভব নয়। তো আমরা লিখতে পারি যে ভাগের ক্ষেত্রে, এখানে একটু ভুল হয়ে গেছে, ভাগের ক্ষেত্রে 0 ছাড়া, 0 ব্যতীত অন্য সংখ্যাগুলো ভাগ আবদ্ধতা বিধি মেনে চলে। ভাগের ক্ষেত্রে 0 কিন্তু হবে না, কারণ আমরা একটু আগেই বলেছিলাম যে কিউ নট ইজিক্যাল টু 0। পরিমেয় সংখ্যার ক্ষেত্রে কিউ নট ইজিক্যাল টু 0। তো আমরা যদি 6/0 লিখি তাহলে কি হবে? উপরে 6 নিচে 0, তো নিচে তো কিউ তো কখনো 0 হবেই না। 0 ছাড়া বাকিগুলো সংখ্যা যদি নিচে থাকে তাহলে আবদ্ধতা বিধি মেনে চলে। এবারে দেখব ক্রম বিনিময় বিধি। ক্রম বিনিময় বিধি
আবদ্ধতা বিধি দেখে নিয়েছি, এবার ক্রমবিনিময় বিধিটাও দেখে নিই। যুগের ক্ষেত্রে কি হবে? যুগের ক্ষেত্রে মনে করো 2 যোগ 3 সমান কি হচ্ছে 6। তাহলে 3 যোগ 2 কি 6 হবে কি? 6 তো হবে। তো ক্রমবিনিময় অর্থাৎ এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে, আগেরটা পিছনে, পিছনেরটা আগে যদি নিয়ে আসি তাহলে কি যুগের ক্ষেত্রে উত্তরটা আমার সমানই থাকবে। 2 যোগ 3 সমান 6 এবং 3 যোগ 2 সমান কি 6 আসে। তো যুগের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি মেনে চলে। যুগের ক্ষেত্রে কি ক্রমবিনিময় বিধি মেনে চলে। বিয়োগের ক্ষেত্রে যদি দেখি, বিয়োগের ক্ষেত্রে মনে করো 3 বিয়োগ 2 সমান কি হচ্ছে 1 আসছে, কিন্তু 2 বিয়োগ 3 যদি আমরা দিই তাহলে কি হবে? -1 হবে। তাহলে আনসার কি সমান হলো? সমান হলো না। তাহলে বিয়োগের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি মেনে চলে না। বিয়োগের ক্ষেত্রে মেনে চলে না। যুগের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি মেনে চলে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি মেনে চলে না। পূরণের ক্ষেত্রে যদি দেখি বা গুণের ক্ষেত্রে কি হচ্ছে 3 × 2 বা 3 পূরণ 2 সমান কি হচ্ছে 6 আসছে। তো 2 পূরণ 3 কি হবে? 6ই হবে। তাহলে কি হচ্ছে গুণের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি মেনে চলে। জিনিসটা বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না, কারণ ক্রমবিনিময় মানে কি আগেরটাকে পরে এবং পরেরটাকে আগে নিয়ে আসতে হবে, এবং উত্তর যদি সমান থাকে তাহলে মেনে চলে ক্রমবিনিময় বিধি, আর যদি উত্তর সমান থাকে না তাহলে কি ক্রমবিনিময় বিধি মেনে চলবে না। এবার ভাগের ক্ষেত্রে দেখে নেই। ভাগের ক্ষেত্রে মনে করো 6/2 সমান কি আসছে 3। তো 2/6 কি হবে? 3 আসবে কি? 2 দিয়ে 6 দিয়ে 2কে ভাগ করবে 0.3618, এভাবে 3 পৌনঃপুনিক হয়ে যাবে কি 0.3 পৌনঃপুনিক হয়ে যাবে। তাহলে উত্তর তো সমান আসছে না, দুক্ষেত্রে উত্তরটা দুরকম আসছে। তো ভাগের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি মেনে চলে না। তো আমরা কি দেখলাম? ক্রমবিনিময় বিধি যুগ এবং গুণের ক্ষেত্রে মেনে চলে, কিন্তু বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি মেনে চলে না। তারপর কি আছে দেখে নেই। এবার হচ্ছে সহযোগ বিধি। সহযোগ বিধি যুগের ক্ষেত্রে যদি দেখি, আচ্ছা মনে করো এ, বি এবং সি তিনটি সংখ্যা যদি আমরা মনে করি, তিনটি স্বাভাবিক সংখ্যা মনে করলাম, ঠিক আছে? এ, বি, সি তিনটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? ধনাত্মক সংখ্যাগুলো। 1 থেকে গণনা আরম্ভ করি এবং যতদূর গুনতে পারি। তো এ, বি, সি তিনটা স্বাভাবিক সংখ্যা। সেক্ষেত্রে এ প্লাস বি একে ব্র্যাকেটে নিলাম এবং প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি ব্র্যাকেটের ভিতরে। তো ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকে এগুলোকে আগে করতে হয়, তারপর ব্র্যাকেটের বাইরে করতে হয়। তো এই সিস্টেমটাকে বলছে সহযোগ বিধি। সহযোগ বিধি প্রথম যে দুটি সংখ্যা আগে করতে হবে এবং 3 নম্বরকে এগুলো রেজাল্ট আসার পরে 3 নম্বরটি করতে হবে। আবার অপরদিকে প্রথম একটি ছেড়ে দ্বিতীয় এবং তৃতীয়টি অঙ্ক করে তারপর প্রথমটি অঙ্ক করতে হবে। তো দেখে নিই সহযোগ বিধি আমরা যুগের ক্ষেত্রে হয় কিনা। তো ধরে নিলাম আমরা তিনটি সংখ্যা 2, 3, 4, ঠিক আছে? 2, 3, 4। তো ধরে নিলাম এবার
2 3, এই যে এভাবে এই পোর্শনটা নিলাম, এই পোর্শনটিতে কি পেলাম 2 + 3 ব্র্যাকেটের মধ্যে +4 বাইরে। তাহলে কি করতে হবে, আগে নিচে করে দিই। 2 + 3 কি হচ্ছে 5 +4 সমান কি হচ্ছে 5 আর 4 9 আসছে, ঠিক আছে। তো এবার এইভাবে করে দেখব আমার 9 আসে কিনা। তো 2 + 3 + 4 a প্লাস ব্র্যাকেটের ভিতরে b + c, ঠিক আছে, এই সিস্টেমটা। তো এভাবে যদি করি 2 থেকে যাবে এবং এখানে আগে করলে 4 আর 3 7 হয়ে যাবে। তো 7 আর 2 যোগ করলে কি আসছে 9 আসছে। তো উভয় ক্ষেত্রে আমরা রেজাল্ট কি পেলাম 9 পেলাম। তাহলে কি দেখা যাচ্ছে যে সহযোগ বিধি যুগের ক্ষেত্রে মেনে চলে, যুগের ক্ষেত্রে মেনে চলে সহযোগ বিধি। এবার দেখে নেব বিয়োগের ক্ষেত্রে মেনে চলে কি। বিয়োগের ক্ষেত্রে তো ধরে নিলাম 4 3 2, এবার ধরে নিলাম, ঠিক আছে। তো এভাবে আবার 4 - 3 - 2 এভাবে, ঠিক আছে। এই সিস্টেমটা এখানে আর এটা হচ্ছে কি এখানে। তো করে দেখি 4 থেকে 3 গেলে 1 বিয়োগ 2, তো 2 থেকে 1 চলে গেলে 1 - 1। আর এখানে কি আগে 4 থেকে যাবে আর 3 থেকে 2 গেলে 1, যেহেতু বাইরে মাইনাস আছে তাহলে এখানে 1 আসবে। 4 থেকে 1 গেলে 3, তো এখানে আসলো কি -1 আর এখানে +3। উত্তর কি সমান হলো? হলো না। তো আমরা কি বলতে পারি যে বিয়োগের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে না, সহযোগ বিধি বিয়োগের ক্ষেত্রে মেনে চলে না। এবার দেখে নিই গুণের ক্ষেত্রে হয় কি। তো 2 × 3 × 4, আবার 2 × 3 × 4 হয়েছে তো। আচ্ছা, তো 3 দুগুণে কি 6 পূরণ 4, 4 6 24। আচ্ছা, এবার 2কে ছেড়ে 3 4 12 এবং 12 দুগুণে 24। তো উভয় ক্ষেত্রে আমরা উত্তর কি পেয়েছি 24 পেয়েছি। তো অর্থাৎ এখানে সহযোগ বিধি মেনে চলছে। গুণের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে, সহযোগ বিধি গুণের ক্ষেত্রে মেনে চলে। ভাগের ক্ষেত্রে দেখে নিই। ধরে নিলাম আমরা 6 3 2, তো এখানে ভাগ, এখানেও ভাগ, এগুলো আসবে ব্র্যাকেটের মধ্যে। আবার 6 ভাগ 3 ভাগ 2, ঠিক আছে, করে দেখি কি হয়। তো 3 6-এর মধ্যে কয়বার আছে 2 বার, 3 দুগুণী 6 ভাগ 2 সমান 2 2-এর মধ্যে 1 বার। উত্তর কি আসলো 1। এখানে 6 বাইরে থেকে যাবে, 2 দিয়ে 3কে ভাগ করব, তো 2 নিচে চলে যাবে 3 উপরে চলে যাবে। হ্যাঁ, এবার কি করতে হবে 6 পূরণ 3 ভাগের 2, এখানে পূরণ চিহ্ন বসালে কি হবে এগুলো উল্টে যাবে। তো 3 একে 3, 3 দুগুণী 6, আর উত্তরে 2 দুগুণী 4 আসলো। এখানে পেলাম 1, এখানে পেলাম 4। তো উত্তর কি সমান হলো? সমান হয়নি। তাই সহযোগ বিধি ভাগের ক্ষেত্রে মেনে চলে না। তো আমরা দেখলাম বিনিময় বিধির মতো সহযোগ বিধিও যোগ এবং পূরণের সঙ্গে মেনে চলে। এই সহযোগ বিধি পূরণের সঙ্গে আর কি যুগের সঙ্গে মেনে চলে, কিন্তু বিয়োগ এবং ভাগের সঙ্গে মেনে চলে না। তো এতক্ষণে আমরা কি পেলাম যে আবদ্ধতা বিধি
আবদ্ধতা বিধি সবগুলোই মেনে চলে, যোগ বিয়োগ পূরণ ভাগ, কিন্তু ভাগের ক্ষেত্রে কি শূন্য ছাড়া বাকি পরিমাণ সংখ্যাগুলো আবদ্ধতা বিধি মেনে চলে ভাগের ক্ষেত্রে, আর বাকি যোগ বিয়োগ পূরণ প্রত্যেকটাই আবদ্ধতা বিধি মেনে চলে। ক্রম বিনিময় বিধি, ক্রম বিনিময় বিধিতে কি আছে, যোগ এবং গুণ ক্রম বিনিময় বিধি মেনে চলে, কিন্তু বিয়োগ এবং ভাগ ক্রম বিনিময় বিধি মেনে চলে না। ক্রম বিনিময় বিধি প্লাস এবং ইনটু এটি মেনে চলে, আর মাইনাস এবং ডিভাইড এ দুটি মেনে চলে না। ঠিক আছে, সেম এভাবে সহযোগ বিধি, সহযোগ বিধিও কিন্তু এইরকমই, যোগ এবং পূরণকে মেনে চলে, কিন্তু ভাগ এবং বিয়োগকে মেনে চলে না। যোগ এবং পূরণকে মেনে চলে, বিয়োগ এবং ভাগকে মেনে চলে না। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে বিতরণ বিধি বা যোগ এবং বিয়োগ সাপেক্ষে গুণের বিতরণ বিধি সম্পর্কে আমরা এবার জেনে নেব। এখানে মনে করো এ বি সি তিনটি অখণ্ড সংখ্যা, এ বি সি তিনটি অখণ্ড সংখ্যা, তো এ ইন্টু বি প্লাস সি, এ ইন্টু বি প্লাস সি এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, এভাবে লেখা যেতে পারে। অর্থাৎ এ দিয়ে বিকেও পূরণ করা হবে এবং সিকেও পূরণ করা হবে, আর পূরণফল দুটি যোগ হবে। তো এভাবে এ প্লাস এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি যোগের ক্ষেত্রে এটি, আর বিয়োগের ক্ষেত্রে কী হবে, এ ইন্টু বি মাইনাস সি, বি মাইনাস সি, অর্থাৎ এ ইন্টু বি মাইনাস এ ইন্টু সি। এটা কি বিতরণ বিধি, এটাকে কি বলে, বিতরণ বিধি বা গুণের বিতরণ বিধি, গুণের বিতরণ বিধি এভাবে আমরা বলতে পারি। তারপর আছে যুগাত্মক অভেদ এবং গুণাত্মক অভেদ। যুগাত্মক অভেদ আমরা শূন্যকে বলি, শূন্য সংখ্যাটিকে আমরা যুগাত্মক অভেদ বলি। কিভাবে দেখো, দুইয়ের সঙ্গে যদি আমরা শূন্য যোগ করি তাহলে দুই হবে, তিনের সঙ্গে যদি আমরা শূন্য যোগ করি তাহলে কি হবে, তিনই হবে। তো যে সংখ্যার সঙ্গে যে সংখ্যা যোগ করলে বা আমরা যে পরিমাণ সংখ্যাটিকে নেব ওই সংখ্যার সঙ্গে কোন সংখ্যা যোগ করলে ওই পরিমাণ সংখ্যাটি আবার আসবে, তো সেই সংখ্যাটি হচ্ছে গিয়ে শূন্য। তো যুগাত্মক অভেদ বলতে আমরা শূন্যকে বলি। সেম ওয়ান যে সংখ্যাটি আছে এটাকে বলে গুণাত্মক অভেদ, এটাকে গুণাত্মক অভেদ বলে। যেমন 3 ইন্টু 1 ইজিক্যাল টু কি হচ্ছে, 1 হচ্ছে, 2 ইন্টু 1 ইজিক্যাল টু কি হচ্ছে, 2 হচ্ছে। অর্থাৎ আমরা যে পরিমাণ সংখ্যাটিকে পূরণ দিচ্ছি, কোন সংখ্যা দিয়ে পূরণ দিচ্ছি, যে আমরা ওই পরিমাণ সংখ্যাটি ঘুরিয়ে পাবো। তো 3কে পূরণ আমরা যদি 1 দিয়ে দিই তাহলে 3ই পাবো, 100কে 1 দিয়ে পূরণ করে যদি তাহলে 100ই পাবো। এভাবে এটাকে বলে গুণাত্মক অভেদ। গুণাত্মক অভেদ কাকে বলে, 1কে, আর শূন্যকে বলে যুগাত্মক অভেদ। যাই হোক, এবার দেখে নেব যুগাত্মক বিপরীত এবং গুণাত্মক বিপরীত। যুগাত্মক বিপরীত আমরা বলতে কি বুঝি, যে যে দুটি পরিমেয় সংখ্যাকে যোগ করলে আমরা শূন্য পাবো, তো ওই পরিমেয় সংখ্যা একটি অপরটি যুগাত্মক বিপরীত। যেমন মনে করো 2 এবং -2, তো একটি +2 একটি -2, তো 2 থেকে 2 মাইনাস করলে কি আসছে, 0 আসছে। 2 থেকে 2 মাইনাস করলে কি আসছে, 0 আসছে, প্লাসে মাইনাসে মাইনাস। তো এখন মনে করি আমরা যদি 7 একটি সংখ্যা নেই তাহলে তার যুগাত্মক বিপরীত কী হবে, ঠিক তার উল্টোটা, 7-এর আগে মাইনাস লেগে যাবে।
তাহলে 7 থেকে 7 চলে গেলে 0 আসবে। বা মনে করো হাফ, হাফ একটি পরিমেয় সংখ্যা, তার যোগাত্মক বিপরীত কী হবে? মাইনাস হাফ। প্লাস হাফের যোগাত্মক বিপরীত মাইনাস হাফ, তো হাফ থেকে হাফ চলে গেলে 0 আসবে। বা মাইনাস হাফ এর বিপরীত যোগাত্মক বিপরীত কী হবে? প্লাস হাফ। তো প্লাসে মাইনাসে মাইনাস, হাফ থেকে হাফ চলে গেলে 0। তো যোগাত্মক বিপরীত বিপরীত পেতে হলে আমাদের কি করতে হবে? ঠিক তার যদি ধনাত্মক সংখ্যা থাকে তাহলে তাকে ঋণাত্মক করতে হবে, এবং ঋণাত্মক সংখ্যা থাকলে তার ধনাত্মকটি হবে তার যোগাত্মক বিপরীত। অর্থাৎ +3 এর যোগাত্মক বিপরীত হচ্ছে -3, এবং -3 এর যোগাত্মক বিপরীত হচ্ছে +3। গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত আমরা কিভাবে আমরা জানব? যে সংখ্যার সঙ্গে পূরণ দিলে 1 আসে উত্তরে কি আসতে হবে? 1 আসতে হবে। যেমন আমরা 3 একটি সংখ্যা নিয়েছি, 3কে কোন সংখ্যার সঙ্গে পূরণ করলে 1 আসবে? তো 3/1, 3/1, কারণ 3 একে 3, 3 একে 3, 1, আর 1 একে কী হবে? 1। তো এখানে কি পেলাম? যে 3 এর গুণাত্মক বিপরীত 3/1 পেলাম। তো মনে করো এবার যদি 2/1 নিই, তাহলে তার গুণাত্মক বিপরীত কি হবে? 2/1 সঙ্গে কি পূরণ করলে 1 আসবে উত্তরে? 2 পূরণ করতে হবে, কারণ 2 এ 2 কাটা গেলে থাকবে কি? 1। তো গুণাত্মক বিপরীত যদি পূর্ণ সংখ্যা থাকে, অখণ্ড পূর্ণ সংখ্যা, তাহলে এর উপরে 1 বসিয়ে দিতে হবে। এর গুণাত্মক বিপরীত যেমন মনে করো 5 আছে, 5 এর গুণাত্মক বিপরীত কি হবে? 5/1। মনে করো -5 আছে, তাহলে তার গুণাত্মক বিপরীত কী হবে? -1/5। ঠিক আছে, -5, তো -1/5, মাইনাস মাইনাসে কেটে গেলে 5 5 কাটা যাবে এবং 1 থেকে যাবে। অর্থাৎ উত্তরে যদি আমার 1 এসে যায় তাহলে একটি আরেকটির গুণাত্মক বিপরীত। এবার যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে কি হবে? মনে করো 2/1 আছে একটি ভগ্নাংশ, তার গুণাত্মক বিপরীত কি হবে? উপর থেকে 1 সরিয়ে নিলেই হলো, 2 হয়ে যাবে, কারণ 2 2 কেটে গেলে 1 এসে গেল। মনে করো 10/1 আছে, তাহলে কি হবে? তার গুণাত্মক বিপরীত 10 হয়ে যাবে, কারণ উপর থেকে 1 সরে গেলে 10 10 কেটে গেলে 1 চলে আসবে। ঠিক আছে, এভাবে গুণাত্মক বিপরীত যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে তার উপরে 1 চলে আসবে, এবং যদি একটি ভগ্নাংশ থাকে তাহলে তার উপর থেকে 1 সরে যাবে, তখন একটি অপরটির গুণাত্মক বিপরীত হয়ে যাবে। এবার যদি মনে করো আমি কি বললাম আগে, উপরে যদি 1 থাকে, কারণ উপরে 1 না থেকে যদি অন্য সংখ্যা থাকে, মনে করো 7/3, 7/3 এর গুণাত্মক বিপরীত কি হবে? তখন উল্টে যাবে, 3/7 হয়ে যাবে। তাহলে দেখো 7 সাথে কেটে গেল, 3 3 কেটে গেল, কি থাকলো? 1ই থাকলো। তো আগে যদি মাইনাস থাকে, সেম উল্টে মাইনাস হয়ে যাবে। যেমন এখানে দেখিয়ে দিচ্ছি, মনে করো -3/2, তো এর গুণাত্মক বিপরীত কী হবে? সেম -2/3। তো এভাবে কেটে গেলে মাইনাসে মাইনাসে কেটে যাবে, উত্তরে কি আসবে? 1 চলে আসবে। তো আজকের পরিচয় পর্ব এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে অনুশীলনের উত্তরগুলো দেখা দেবো, প্রশ্নগুলো। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবে। ঠিক আছে, তো এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।